কবুল বলার পর আয়নায় হঠাৎ নিজের বরকে দেখতেই মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলল সূচনা। ঘটনাটা এতটাই আকস্মিক ছিল যে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। চারিদিকে ছোটাছুটি পড়ে গেল। দ্রুত সূচনাকে ঘরে নিয়ে যাওয়া হলো। এদিকে বউয়ের বড় ভাই হৃদয় শিকদার উদ্বিগ্ন মুখে নিজের স্ত্রী তামান্নার দিকে তাকিয়ে বলল, হঠাৎ করে সূচনার কি হলো? তামান্নাও অবাক, কপালে ভাঁজ ফেলে ধীর স্বরে বলল, আমি নিজেও কিছু বুঝতে পারছি না। সূচনা তো নিজের বিয়ে নিয়ে ভীষণ খুশি ছিল। সারাদিন শুধু বিয়ে বিয়ে করেই পাগল ছিল। এত উত্তেজিত ছিল যে ঠিকমতো খাবার পর্যন্ত খায়নি। কথা শেষ করেই হালকা বিরক্তির সুরে হৃদয় বলল, এই মেয়েটাকে আর কি বলবো, কোনো কিছুই ঠিকঠাক খেয়াল থাকে না। সবসময় শুধু চঞ্চলপনা আর দুষ্টুমি নিয়ে মেতে থাকে। এদিকে নিজের বউ অর্থাৎ সূচনার অবস্থা দেখে প্রণয় নিজেও ভীষণ অবাক হয়ে গেছে। যেমন বিস্ময়ের শেষ সীমানায় পৌঁছে গেছে সে। ঠিক তখনই পাশে দাঁড়ানো তার বন্ধু রাজা মজা করে বলে উঠল, আরে শালা, ভাবি তোকে দেখেই অজ্ঞান হয়ে গেল বন্ধু। তোর রূপের ঝলক সহ্য করতে পারেনি। প্রণয় সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে রাজের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। বরং তার মনে পড়ে গেল মায়ের কথা। কয়েকদিন আগে শায়লা খাতুন তাকে বলেছিল, প্রণয়, আমি তোর জন্য একদম সেরা মেয়েটাকেই পছন্দ করেছি। তুই যেমন মেয়ে চাস ঠিক তেমনই। আর সেই সেরা মেয়ে হলো সূচনা। প্রণয়ের ক্লাসের সবচেয়ে দুষ্টু, চঞ্চল আর ফাঁকিবাজ ছাত্রী হলো সূচনা। পড়াশোনার প্রতি যার বিন্দুমাত্র আগ্রহ নেই। ক্লাস ফাঁকি দেওয়া, কলেজে বাঙ্ক করা, হোমওয়ার্ক না করা, এইসব তার নিত্যদিনের কাজ। তার উপর সারাক্ষণ দুষ্টুমি আর ফাজলামো তো আছেই। প্রণয় মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। মা আমার জন্য এই মেয়ে পছন্দ করলো। হঠাৎ তার মনে পড়ে গেল ঠিক একদিন আগের ঘটনা। একদিন আগে কলেজে যখন ক্লাস টেস্ট পরীক্ষা চলছিল, প্রণয় নিজের অফিস রুমে বসে কিছু কাগজপত্র দেখছিল। এমন সময় দরজাটা হালকা ফাঁকা করে মাথা ঢুকিয়ে সূচনা মিষ্টি হেসে বলল, স্যার, আসসালামু আলাইকুম, মে আই কাম ইন? প্রণয় ভুরু কুঁচকে তাকালো, কারণ মেয়েটা ইতোমধ্যেই রুমের ভেতরে ঢুকে পড়েছে, অথচ এখন অনুমতি চাইছে। প্রণয় গম্ভীর গলায় বলল, ইয়েস, কাম ইন। সূচনা আরও ভেতরে এসে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ স্যার। আসলে একটা রিকোয়েস্ট ছিল। আপনি কি খুব ব্যস্ত ছিলেন? গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কথা বলছিলেন নাকি? প্রণয় বিরক্ত চোখে তাকিয়ে বলল, এসব জেনে তোমার কি কাজ? আর এটা তো নতুন কিছু না। তুমি যখনই আসো কোনো না কোনো নতুন রিকোয়েস্ট নিয়েই আসো। নিশ্চয়ই এবারও বলতে এসেছো তুমি এক্সাম দিতে পারবে না। অ্যাম আই রাইট? সূচনার ফর্সা মুখটা সঙ্গে সঙ্গে কাচুমাচু হয়ে গেল আর বলল, জি স্যার, আসলে সোমবারে যে ক্লাস টেস্টটা আছে আমি সেটাতে জয়েন করতে পারবো না। প্রণয়ের হাতের ফাইলটা টেবিলের উপরে রেখে জিজ্ঞাসা করলো, কারণ? স্যার, আমার দাদিমা খুব অসুস্থ, আমি ওনার সঙ্গে দেখা করতে যাব। না জানি কখন কি হয়ে যায়। কথাটা বলতেই সূচনার চোখ মুখ কেমন আবেগী হয়ে উঠল। তারপর হঠাৎ করেই কাঁদো কাঁদো সুরে বলল, প্লিজ স্যার, আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিন। আমি আপনার জন্য আর আপনার গার্লফ্রেন্ডের জন্য অনেক দোয়া করব, যাতে আপনি খুব তাড়াতাড়ি আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারেন। কথাটা শুনেই প্রণয়ের মেজাজ মুহূর্তেই বেঁকে গেল। এই মেয়ে তার ব্যক্তিগত বিষয় নিয়েও কথা বলতে শুরু করেছে। রাগ চেপে সে কঠিন গলায় বলে উঠল, আবার উল্টাপাল্টা কথা বলছো তুমি? তোমার সাহস কত বড় হলেই তুমি আমার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলো? সূচনা নিষ্পাপ মুখে বলল, স্যার, আমি তো আপনার ভালোর জন্যই বলছিলাম। প্রণয় এবার ধমক দিয়ে উঠল, শাট আপ অ্যান্ড গেট আউট। আর শুনে রাখো, তুমি ক্লাস টেস্ট দাও বা না দাও, আমি তোমাকে মেইন এক্সামে কোনো মার্কস দেব না। গেট আউট। সূচনা প্রণয়ের এ ধমক শুনে কেঁপে উঠল। হঠাৎই আচমকায় এক ঝটকায় বিছানা থেকে উঠে বসলো সূচনা। মাথাটা ভীষণ ঘুরছে, চোখের সামনে সব কিছু কেমন ঝাপসা লাগছে। কপালে হাত রেখে কয়েক সেকেন্ড চোখ বন্ধ করেই রইল সে। তারপর ধীরে ধীরে চোখ মেলে চারপাশে তাকাতেই বিস্ময়ে তার নিঃশ্বাস আটকে গেল। চারিদিকে শুধু ফুল আর ফুল। পুরো ঘর জুড়ে গোলাপার রজনীগন্ধার মিষ্টি সুবাস, বিছানাটাও ফুল দিয়ে সাজানো। মুহূর্তেই সূচনার মনে হলো সে হয়তো কোনো অদ্ভুত স্বপ্ন দেখছে। বিড়বিড় করে সূচনা বলল, এটা কোথায় আমি? পরক্ষণেই মাথায় এলো গতকালকের ঘটনা। প্রণয় স্যারের অফিসে যাওয়া, তারপর ওভাবে অপমানিত হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে আসা, সব কিছু স্পষ্ট মনে পড়ে গেল তার। সেদিন অফিস রুম থেকে ঝড়ের বেগে বেরিয়ে আসতেই পেছনে থেকে তার বান্ধবী প্রীতি রেখে উঠেছিল।
কী রে সূচনা, এইভাবে কোথায় যাচ্ছিস? রাগে গজগজ করতে করতে সূচনা বলেছিল, কোথাও যাচ্ছি না। আমার মাথায় এখন আগুন জ্বলছে বুঝলি। ওই প্রণয়ের বাচ্চা আবার আমাকে ধমক দিয়েছে। আমার বাপের জন্মেও আমি এমন হিটলার স্যার দেখিনি। প্রীতি হেসে সূচনাকে শান্ত করার চেষ্টা করছিল। আচ্ছা ঠিক আছে, আগে একটু শান্ত হও। শান্ত হতে পারছি না যতক্ষণ না কোল্ড কফি খেতে পারছি। আমার মাথা ঠান্ডা হবে না। চল তাহলে সামনেই ক্যাফেতে যাই। দুজনে ক্যাফেতে গিয়ে একটি টেবিলে বসতেই সূচনা 2 গ্লাস কোল্ড কফির অর্ডার দিল। প্রীতি এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, এবার বল কি হয়েছে? সূচনা বিরক্তি মুখে বলছিল, কি আর হবে, আমি তো শুধু বলেছিলাম স্যার সোমবার ক্লাস টেস্টে অংশ দিতে পারবো না। ওনার অফিসে ঢোকার আগে দেখি কারোর সাথে ফোনে কথা বলছিলেন। তো আমি মজা করে বললাম, স্যার আপনার আর আপনার গার্লফ্রেন্ডের জন্য আমি দোয়া করব, প্লিজ আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করুন। ব্যাস, উনি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে আমাকে অফিস থেকে বের করে দিলেন। আমি আর জীবনেও ওনার ক্লাসে যাব না। প্রীতি এবার একটু সিরিয়াস গলায় বলছিল, তুই রাগ করছিস ঠিক আছে, তাই বলে ওনার ক্লাসেই যাবি না? এটা কোনো কথা হলো? সামনে তো এক্সাম। সূচনা তখন একটু হেসে কপিতে চুমুক দিয়ে বলেছিল, শোন, আর একদিন পর আমার জীবনের সবচেয়ে বড় এক্সাম। মানে? মানে আর একদিন পর আমার বিয়ে। বলতে পারিস আমি বিএস পাশ করে ফেলবো। প্রীতি অবাক হয়ে বলেছিল, কি বলছিস, তোর বিয়ে? আমাকে কিছু বলিসনি? বলবো বলবো করেও বলা হয়নি। দাঁড়া। কথাটা বলেই ব্যাগ থেকে বিয়ের কার্ড বের করে প্রীতির হাতে ধরিয়ে দিল সূচনা। কার্ডটা হাতে নিয়ে প্রীতি হেসে বলেছিল, কংগ্রাচুলেশনস বান্ধবী। থ্যাংক ইউ বান্ধবী। স্মৃতিগুলো ভাবতে ভাবতেই হঠাৎ সূচনার চোখ গিয়ে পড়ল দেয়ালে টাঙানো বড় এক ছবির দিকে। ছবিটা দেখে সে জমে গেল। দ্য গ্রেট প্রণয় মির্জা। কালো স্যুটে মোড়া গম্ভীর ব্যক্তিত্ব, শ্যামবর্ণ মুখে তীক্ষ্ণ চোয়াল, খাড়া নাক, সুন্দর করে ব্রাশ করা চুল, সব মিলিয়ে যেন একেবারে মিস্টার পারফেক্ট। সূচনার বুক ধুকধুক করে উঠল। না, এটা হতে পারে না। সূচনা এখনো বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে ও এখনো জেগে জেগেই স্বপ্ন দেখছে। নিজের সন্দেহ দূর করতে আচমকায় হাত তুলে নিজেই জোরে একটা চিমটি কাটলো। আউচ! ব্যথায় চিৎকার করে উঠতেই ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে প্রণয় মির্জা। তাকে দেখে সূচনার চোখ আরো বড় হয়ে গেল। আতকে এক পা এগোতেই হঠাৎ শাড়ির সাথে পা জড়িয়ে গেল তার। মুহূর্তের মধ্যে শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে খুলে যেতে লাগলো। তাড়াহুড়ো করে 2 হাতে কুচিগুলো আঁকড়ে ধরল সূচনা। লজ্জায় চিৎকার করলো। প্রণয় স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। প্রণয় হতভম্ব। আর বেচারি সূচনা লজ্জা, ভয় আর অস্বস্তিতে আবারও চোখ উল্টে জ্ঞান হারিয়ে ফেলল। ঠিক সেই মুহূর্তে প্রণয় দ্রুত এগিয়ে এসে 2 হাতে তাকে আগলে নিল। প্রণয় যেন অবাক হওয়ার শেষ সীমানায় পৌঁছে গেছে। এই মেয়ে তো দেখছি কথায় কথায় অজ্ঞান হয়ে যায়। মুহূর্তের মধ্যে প্রণয় আর কিছু না ভেবে সূচনাকে 2 হাতে কোলে তুলে নিল। নরম আলোয় ভরা ফুলশয্যার ঘরটা তখন এক অদ্ভুত নীরবতায় ডুবে আছে। প্রণয় ধীরে ধীরে সূচনাকে নিয়ে গিয়ে তুলতুলে বিছানার উপর শুইয়ে দিল। কিন্তু তাড়াহুড়োর মধ্যে সূচনার শাড়ি কুচি এলোমেলো হয়ে গিয়েছিল। আঁচলটাও সরে গিয়ে পেটের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। দৃশ্যটা চোখে পড়তেই প্রণয়ের বুকের ভেতরে কেমন অস্বস্তি ছড়িয়ে পড়ল। গলায় হঠাৎ শুকনো ঢোক আটকে গেল। তৎক্ষণাৎ সে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। ঠিক তখনই বাইরে থেকে হইচই আর উদ্বিগ্ন কণ্ঠস্বর ভেসে এলো। সূচনা হঠাৎ চিৎকার শুনে মির্জা বাড়ির সবাই দ্রুত প্রণয়ের ঘরের দিকে এগিয়ে আসছে। বিষয়টা বুঝতে পেরে প্রণয়ের ভ্রু কুঁচকে গেল। এক মুহূর্তও দেরি না করে সে পাশে থাকা কমফোর্টারটা তুলে সূচনার পা থেকে গলা পর্যন্ত আলতো করে ঢেকে দিল। সে চায় না তার স্ত্রীকে সে ছাড়া অন্য কেউ এভাবে দেখুক। প্রণয় সূচনাকে ঢেকে দিতেই দরজা ঠেলে একে একে সবাই ঘরের ভেতরে ঢুকে পড়ল। শায়লা খাতুন দ্রুত পায়ে প্রণয়ের রুমে ঢুকে পড়লেন। মুখ জুড়ে স্পষ্ট উৎকণ্ঠা। বিছানায় নিস্তেজ হয়ে পড়ে থাকা সূচনার পাশে গিয়ে বসতেই কাপা হাতে ওর কপাল আর গাল ছুঁয়ে দেখলেন। তারপর ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন, প্রণয়, সূচনার কি হয়েছে? প্রণয় ঠোঁট নাড়লেও কোনো শব্দ বের হলো না। কি বলবে সে? তার বউ তাকে দেখেই চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। এই কথা কি আর সহজে বলা যায়? ঠিক তখনই প্রণয়ের খালাতো বোন সুপ্তি বলে উঠল, খালামণি, তুমি নিজের ছেলের জন্য কি বৌমাই পছন্দ করেছ? শ্বশুর বাড়িতে এসেছে ঘুমিয়ে ঘুমিয়ে, আবার এখন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল।
শায়লা খাতুন সঙ্গে সঙ্গে কড়া চোখে তাকালেন সুপ্তির দিকে। সুপ্তি একদম চুপ। সবসময় ফাজলামো ভালো লাগে না। তারপর আবার উদ্বিগ্ন দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকিয়ে বলল, প্রণয় বলো তো বাবা, হঠাৎ এমন করে চিৎকার করলো কেন? প্রণয় অসহায় মুখে মাথা চুলকালো। পরিস্থিতি সামলানোর মতো কোনো ভাষাই যেন খুঁজে পাচ্ছে না সে। এমন সময় ঘরের এক কোণ থেকে প্রণয়ের বড় ভাই ছোট একমাত্র ছেলে তমজিৎ গম্ভীর মুখে বলে উঠল, দাদিমা, আমার মনে হয় চাচু চাচিমাকে মেরেছে, তাই চাচিমা চিৎকার করে অজ্ঞান হয়ে গেছে। মুহূর্তে এই ঘরের পরিবেশ থমকে গেল। তারপর কয়েকজন হেসে ফেললো চাপা স্বরে। প্রণয় চোখ বড় বড় করে তামজিদের দিকে তাকিয়ে বলল, বেশি কথা বলো না, আর একটা কথা বললে কিন্তু তোমাকে আর চকলেট দেবো না। তামজিদ সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে চুপ করে গেল। প্রণয় এবার মায়ের দিকে তাকিয়ে গলা স্বাভাবিক করার চেষ্টা করে বলল, আসলে মা, ও হয়তো কিছু ভেবে প্যানিক করে ফেলেছিল, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। এদিকে প্রণয়ের বড় ভাবি রিমা দ্রুত এক গ্লাস পানি এনে সূচনার মুখে আলতো করে ছিটিয়ে দিল। কয়েক মুহূর্ত পর সূচনার চোখের পাতাগুলো কেঁপে উঠল। ধীরে ধীরে ও চোখ মেলে তাকাতেই চারপাশের সবার মুখ যেন স্বাভাবিক ছায়া নেমে এলো। কিছুক্ষণ ফ্যালফ্যাল করে চারপাশে তাকিয়ে থেকে উঠে বসতেই শায়লা খাতুন উদ্বিগ্ন মুখে ওর কাছে ঝুঁকে পড়লেন, আম্মু তুমি ঠিক আছো তো? সূচনার সঙ্গে সঙ্গে চোখ বড় করে তাকালো। তারপর এমন এক অসহায় মুখ করলো যেন পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়টা ওর সাথেই হয়েছে। তারপর বলল, কিভাবে ঠিক থাকবো আমি? আচ্ছা আন্টি, আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আমি কি আপনার মেয়ের মতো না? ঘরে থাকা সবাই খানিকটা থমকে গেল। তবে শায়লা খাতুন অবাক হলেও বিরক্ত হলেন না, কারণ সূচনার মা রোকসানা খাতুন আগেই তাকে বলেছিলেন তার মেয়েটা একটু অবুঝ স্বভাবের, মনে যা আসে তাই বলে ফেলে, কথা বলার আগে খুব একটা ভেবে দেখে না। শায়লা খাতুন মৃদু হেসে সূচনার গালে আলতো করে হাত রাখলেন, আরে পাগলি, তোমার সাথে আমার আবার কি সে শত্রুতা থাকবে? তুমি তো আমার মেয়েরই মতো। কি হয়েছে বলো তো? সূচনা এবার ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে আপনি আমাকে মিথ্যে কেন বলেছেন? আপনি তো বলেছিলেন আপনার ছেলের নাম আবরার। শায়লা খাতুন হালকা অবাক হয়ে বললেন, হ্যাঁ তো, আমার ছেলের নাম আবরার প্রণয় মির্জা, তাতে কি হয়েছে? কথাটা শুনি সূচনার মুখটা আরও শুকিয়ে গেল। মনে মনে বিড়বিড় করে ভাবলো, আমার এত বড় সর্বনাশ করে আবার জিজ্ঞেস করছে কি হয়েছে। আমি তো ভেবেছিলাম কোনো রাজকুমার আসবে আমাকে বিয়ে করতে, অথচ বিয়ে হয়ে গেল একটা জল্লাদের সাথে। এবার আমার কি হবে আল্লাহই জানে। হঠাৎই সূচনার কিছু একটা মনে পড়তে সে তড়িঘড়ি করে বলে উঠল, কিন্তু আমি এখানে আসলাম কিভাবে? আমি তোমাদের বাসায় অজ্ঞান হয়ে পড়েছিলাম, এখানে এলাম কিভাবে? শায়লা খাতুন কিছু বলার আগে পাশে দাঁড়িয়ে থাকা রিমা হেসে উত্তর দিল, আসলে অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে তুমি যখন ঘুমিয়েছিলে তখন তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। কথাটা শুনে সূচনার কপালে হাত ঠেকালো। মনে আফসোসে বলে উঠল, ইয়া খোদা, আমার মা বাবাও না, আমি অজ্ঞান হয়ে পড়ে আছি আর তারা আমাকে এভাবেই শ্বশুর বাড়ি পাঠিয়ে দিল। পরক্ষণেই নিজের কথায় মনে পড়ে গেল ওর বিয়ে নিয়ে কতটা এক্সাইটেড ছিল সে। সারাদিন ঠিকমতো খাবার পর্যন্ত খায়নি। তখন ওর মা কতবার বলেছিল, সূচনা ঠিকমতো খাওয়া দাওয়া কর, বিয়ের দিন যদি মাথা ঘুরে পড়ে যাস তাহলে মান সম্মান কিচ্ছু থাকবে না। আর সূচনা তখন বুক ফুলিয়ে কত বড় বড় কথা বলেছিল, তো কি হয়েছে, আমি মাথা ঘুরে পড়ে গেলেও আমাকে ঠিকই শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবি, বুঝলে? কারণ মেয়েদের আসল বাড়ি তো শ্বশুর বাড়ি। আর এখন আমাকে স্কিন কেয়ার করতে দাও। আমার বিয়েতে আমাকে এত সুন্দর লাগতে হবে যেন আমার সৌন্দর্য দেখে আমার বার মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু এখন মনে হচ্ছে সব কিছু একদম উল্টো হয়ে গেছে। বরের মাথা ঘোরা তো দূরের কথা, বরকে দেখে উল্টো সে নিজেই অজ্ঞান হয়ে পড়েছে। ভাবতেই সূচনার মুখটা কাঁচুমাচু হয়ে গেল। চুপচাপ মাথা নিচু করে বসে রইল সে। হ্যালো বন্ধুরা, মায়াবী স্বামীর নতুন গল্পের 1 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর নির্ভর করে গল্পটি কন্টিনিউ করব নাকি কন্টিনিউ করব না সেটার ডিসিশন নেব। আর এরকম মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।